এক ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের যুবকদের কারিগরি শিক্ষার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে। আমাদের এইচআরএম একটা বিভাগ রয়েছে, এই বিভাগের অধীনে আমরা স্টুডেন্টদেরকে কারিগরি শিক্ষা দিই। সফট স্কিল ডেভেলপমেন্টের, হার্ড স্কিল ডেভেলপমেন্টের কাজটা করাটা কঠিন আমাদের জন্য, কারণ আমাদের এত বড় কোনো ইনস্টিটিউট নাই, এটা গভর্নমেন্টের কাজ। আমরা দুইটা দফায় কাজ করি। একটা হচ্ছে 30 দফা আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছি, শিক্ষা সংস্কার। এর ব্যাপারে মানববন্ধন করেছি, প্রতি মাসে সিম্পোজিয়াম সেমিনার করি, শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা বলার চেষ্টা করেছি, কারিগরি শিক্ষা একটা জাতিকে যদি উন্নত না করা যায়, একটা জাতি উন্নত হয় না। পৃথিবীতে অনেক দেশ আছে যারা অল্প দিনের ব্যবধানে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। দেশগুলোর নাম আপনারা সবাই জানেন। পার্শ্ববর্তী চায়না 55% ছাত্ররা যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, সেখানে 17,000 ইউনিভার্সিটি আছে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। সেই দেশ কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না, সারা পৃথিবীতে ইনভেস্ট করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে তারা। জার্মানিতে যাবেন 66% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। জাপানে যাবেন 63% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আপনি সাউথ কোরিয়ায় যান, সেখানে দেখবেন প্রায় 65% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। চিলিতে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যান, আর আমার দেশের টোটাল স্টুডেন্টদের মধ্যে 5% কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় না। অথচ জার্মানির কথা আমি বলছি, যেখানে 65-66% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির অর্থনীতি কত দৈন্যদশার মধ্যে ছিল আপনারা জানেন হয়তো। জাপানের অবস্থা কি খারাপ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে 2টা বোমা ফেলা হয়েছিল, হিরোশিমা আর নাগাসাকিতে, লিটল বয় আর ফ্যাট ম্যান। এই 2টা বোমার পরে ওই 2 প্রদেশে যে মানুষগুলো জন্মগ্রহণ করতো, তারা বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করতো, প্যারালাইজড হয়ে জন্মগ্রহণ করতো, হাত নাই পা নাই এই অবস্থায়। 40 বছরের ব্যবধানে সেই জার্মানি এবং জাপান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতির তালিকায় এখন তাদের নাম লিখিয়েছে। এই অবস্থা কিভাবে হলো? অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945, 46, 47 সালে দুর্ভিক্ষে মানুষ খেতে পারছে না জার্মানিতে। জার্মান জাতি প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, 2টা যুদ্ধেই তারা পরাজিত হয়েছে এবং 2টা যুদ্ধেই লাঞ্ছিত হয়েছে। আজকে সেই জার্মান পৃথিবীতে কারিগরি শিক্ষা, দক্ষতা, আবিষ্কারের দিক থেকে অনবদ্য জায়গায় চলে গিয়েছে। ইউ কান্ট ইমাজিন। জার্মানিতে আপনি যাবেন, সেখানে ফ্রি লেখাপড়া করায়, কোনো টিউশন ফি দিতে হয় না, প্রচুর স্কলারশিপ। ওইখানে গিয়ে আপনি পড়াশোনার পাশাপাশি চাকরি করবেন। বাংলাদেশের অন্তত পার মান্থ স্টুডেন্ট অবস্থায় বাংলাদেশি টাকা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা আপনি ইনকামই করতে পারবেন। সেখানে জিরো পপুলেশনের দেশ বা নেগেটিভ পপুলেশনের দেশ, প্রচুর স্কলারশিপ আছে। ওইখানে দেখে না যে আপনি সরকারি কমার্স কলেজে পড়ছেন, এটাও ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, আর ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। কারণ কিউএস র্যাঙ্কিংয়ের মধ্যে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিও নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাই, চিটাগাং ইউনিভার্সিটিও নাই। যেহেতু এই ইউনিভার্সিটিগুলো 1, 2, 3 হাজারের মধ্যে নাই, তো পৃথিবীতে আসলে এই ইউনিভার্সিটিগুলো কত বেশি চিনেও নাকি। সুতরাং ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেটের যা দাম, ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেটের বাইরে একই দাম। কোয়ালিটিটা যদি আপনার থাকে তাহলেই হয়ে গেল। জার্মানিতে আপনি যাবেন, সেখানে একেবারে টিউশন ফি একেবারে ফ্রি। তাহলে আপনার শুধুমাত্র জার্মান ভাষাটা একটু শিখতে হয়। আর জার্মানিতে স্কলারশিপ পাওয়ার জন্য একটু প্রসেসটা হচ্ছে 1.5 বছর, 2 বছরের প্রসেসটা আছে। এই প্রসেসটা একটু ধৈর্য ধরে যদি কেউ যেতে চান, এখন থেকে চেষ্টা করেন। রেজাল্টটা ন্যূনতম CGPA 3 রাখতে হবে, ন্যূনতম CGPA 3, IELTS একটু ভালো স্কোর। জার্মান ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, এমনি ভালো একটা স্কোর পেয়ে যাবেন। এই জাতি এই জায়গায় গিয়েছে অল্প দিনের ব্যবধানে, 40 বছরের ব্যবধানে, কারণ কারিগরি শিক্ষাকে তারা গুরুত্ব দিয়েছে। আমার দেশ কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয় নাই, যার ফলে পিছিয়ে আছে। এখনো পর্যন্ত আমাদের দেশ থেকে 1,55,00,000 মানুষ আছে ডায়াসপোরা। বাংলাদেশে এই আয়ের উপরেই বাংলাদেশটা চলে মূলত। এই যে ডায়াসপোরাদের আয় হচ্ছে $44 বিলিয়ন। বাংলাদেশে লাস্ট তিন মাসে বাংলাদেশে $10 বিলিয়ন এসেছে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট সেক্টর। এবং বিদেশ থেকে রেমিটেন্স আসা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ আলটিমেটলি অর্থনীতি একবারে ভেঙে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। বাংলাদেশে আপনাদের জিজ্ঞাসা করলে বলবেন আরএনজি সেক্টর সবচেয়ে বড় সেক্টর। আসলেই না। আরএনজি সেক্টরে যা আয় হয়, ধরেন $20 বিলিয়ন আয় হইলো, আর বিদেশ থেকে মেশিনারি, এরপরে সুতা, এরপরে হচ্ছে ডাইং, নিটওয়্যার, ওভেন টোভেন, এগুলোর জন্য যা র মেটেরিয়ালস লাগে এগুলো কিনে নিয়ে আসতে এখানে অন্তত 16 অথবা $17 বিলিয়ন খরচ হয়। তো যেখানে $17 বিলিয়ন খরচ হচ্ছে আর আয় হচ্ছে $20 বিলিয়ন, প্লাস মাইনাস করে $3 বিলিয়ন থাকে। আমি আনি 20, দিয়ে আসি 17, থাকে 3। এই 3 হচ্ছে আমার দেশের জিডিপিতে অ্যাড হয়। আলটিমেটলি এইটা কোনো অ্যাডিশনই না, এর চাইতে কৃষিখাত থেকে ভালো আয় হয় আমাদের। কিন্তু রেমিটেন্সে যে $40 বিলিয়ন, এটা হচ্ছে একেবারে পিওর একটা আয়। সুতরাং বাংলাদেশ থেকে পৃথিবীতে বিভিন্ন দেশে এখনো পর্যন্ত জনসংখ্যা নেওয়ার প্রবণতা অনেক বেশি। কত বেশি? 56টা দেশ পৃথিবীর আছে যেখানে নেগেটিভ পপুলেশন বা জিরো পপুলেশন।
এইসব দেশে জনসংখ্যা প্রয়োজন, কোথা থেকে নেয় জনসংখ্যা? নেয় হচ্ছে ভারত থেকে, নেয় পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, অথবা আমার দেশ থেকে, বাংলাদেশ থেকে। এইসব জায়গা থেকেই গ্রোথটা অনেক বেশি। অস্ট্রেলিয়াতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে এখন লেভেল অন ভিসা দিচ্ছে। বাংলাদেশের নাগরিকরা আবেদন করলে তার একটা মোটামুটি একটা অ্যামাউন্ট যদি ব্যাংকে থাকে তাহলে সে লেভেল অন ভিসা পেয়ে যাচ্ছে, মানে অ্যাভেলেবেল ভিসা এখন ওপেন করে দিচ্ছে। শ্রমিক হিসেবে বাংলাদেশের লোকজন যায়, গিয়ে লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করে। অথচ যদি এই শ্রমিকদেরকে একটু দক্ষ করে গড়ে তুলে বিদেশে পাঠাতো, তাহলে এই যে $40 বিলিয়ন কথা বলছি আমি, এইটা রাতারাতি 1 বছরের ব্যবধানে $80 বিলিয়ন হয়ে যেত। একজন ইঞ্জিনিয়ার বিদেশে গিয়ে যে বেতন পাবে, নিঃসন্দেহে একজন শ্রমিক যে কিছুই জানে না তার বেতনটা তার সমান হবে না। আমার দেশ থেকে শ্রমিক যায় হচ্ছে গাড়ি মোছার জন্য, এরপরে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, অথবা ঘর পরিষ্কার করার জন্য। এই অবস্থায় আমাদের দেশের শ্রমিকদের নিয়ে যায়। এ ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। বিদেশে লোক পাঠানোর যে এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলোর কাজ ছিল তাদেরকে দক্ষ করে বিদেশে লোক পাঠানো। তারা হচ্ছে এমন ধান্দাবাজ, বাইরার অধীনস্থ প্রায় 2-2.5 হাজার লাইসেন্সধারী এজেন্সি আছে যারা বিদেশে লোক পাঠায়। বিদেশে লোক পাঠাতে যদি মালয়েশিয়াতে 5 লাখ টাকা খরচ হয়, ওরা নেবে 8 লাখ টাকা, অতিরিক্ত 3 লাখ টাকা নেবে। এটা হচ্ছে এক একজন লোক পাঠাইলে এইরকম কোটি কোটি টাকা তারা ইনকাম করছে। আর এই লাইসেন্স কারা পায়, অনুমোদন কারা পায়? যারা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ওই মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, এরপরে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, এদেরকে ঘুষ দিতে পারে। এই মানুষদেরকেই লাইসেন্সগুলো দেওয়া হয়, ওরাও খায়, এরাও খায়, খাই দায়ী করে শান্তিতে আসে, জনগণের 12টা বাজায়। এই হচ্ছে তাদের নর্মস। অথচ আমরা বলছি এই জনগণকে দক্ষ করে গড়ে তুলে। আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 124টা ট্রেনিং ইনস্টিটিউট আছে। এই ইনস্টিটিউটে গিয়ে যদি আপনি ট্রেনিং নেন, তাহলে ওই ট্রেনিং ইনস্টিটিউট উল্টা আপনাকে 800 টাকা করে পার ডে দিবে বা 900 টাকা করে পার ডে দেবে। আপনারা ট্রেনিং করাবে, এরপরে বিদেশে পাঠিয়ে দিবে। এইটার জন্যই কিন্তু এই ইনস্টিটিউট গড়ে তোলা। কিন্তু বাংলাদেশে এই ইনস্টিটিউটগুলো ফাংশন করে না, আর এগুলোর প্রচারণাও করায় না। কারণ এগুলোর মাধ্যমে যদি যায়, অন্যরা হচ্ছে ভাতে মারা যাবে, এই কারণে এটা করায় না। এগুলো ধামাচাপা দিয়ে আছে। গভর্নমেন্ট এখানে ভর্তুকি দেয়, আর গভর্নমেন্টকে তারা বুঝায় যে এখানে তো লোক আসে না, ট্রেনিং নিতে আসে না, এটা ভর্তুকি প্রজেক্ট। এইভাবে করে করে চালাচ্ছে। যত প্রকার ধোঁকাবাজি দেওয়ার সুযোগ আছে এই রাষ্ট্রের মধ্যে, সকল প্রকার ধোঁকাবাজি চলে। কোটি কোটি টাকা লুটতরাজ করা হচ্ছে। অথচ যে পরিমাণে টাকা বাংলাদেশে বাজেট হয়, সেই টাকা দিয়ে এই দেশটা সোনার দেশে পরিণত করা যায়। বিদেশের শ্রমিক বাংলাদেশে 12 লক্ষ শ্রমিক কাজ করে। আমার দেশে 27,04,000 শ্রমিক বেকার অবস্থায় আছে। অনার্স মাস্টার্স পাস করার পরে বেকার অবস্থায় আছে, তাদের কারিগরি শিক্ষা দেওয়া হয় না। অনার্স পাস করার পরে বেকারের ফ্যাক্টরি বানানো হয়। আপনারা যাবেন চায়নায় গিয়ে, আমি দেখেছি সেইখানে চায়নায় আমাদের বাংলা সাবজেক্ট আছে। সাংহাই ইনস্টিটিউটে আমি গিয়েছি, সেখানে বাংলা পড়ায়। কতজন স্টুডেন্ট বাংলা পড়তে পারে? 1 বছরে 14 থেকে 15 জন বা 20 জন স্টুডেন্ট পড়তে পারে। আমি বললাম যে এত কম কেন? তখন বলছে বাংলাদেশে তো চায়নার অনেক ইন্ডাস্ট্রি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। এই কোম্পানিগুলো চালানোর জন্য বড় বড় অফিসার দরকার, ম্যানেজমেন্টে, টপ ম্যানেজমেন্ট। এই জন্য বাংলা শেখা দরকার। এখন কতজন অফিসার দরকার এগুলো আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমরা হিসাব করে দেখেছি। এতজন অফিসার দরকার, এই কারণে এতটা সাবজেক্টই আছে, এতটা সিট আছে, এর বেশি নাই। এবং এই বাংলা সাবজেক্টে ভর্তি হতে গেলে অনেক কষ্ট, প্রচুর অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে বাছাই করে অল্প কিছু বাংলা সাবজেক্ট পড়ে। অথচ বাংলায় সাবজেক্ট তারা এই কারণেই পড়ায়, বের করার পরেই সাথে সাথে তার চাকরি হবে। একটা ইউনিভার্সিটি কোনো একটা সাবজেক্ট খুললে ওই ইউনিভার্সিটিতে বলতে হয় যে এই সাবজেক্ট খোলার পরে তার চাকরিটা কোথায় হবে। ওই ইউনিভার্সিটি একটা ইন্ডাস্ট্রির সাথে তাদের অ্যাফিলিয়েশন হয়, যে এইখান থেকে পাশ করে বের হওয়ার পরে ওই জায়গায় সে চাকরিটা করবে। এবং ওই ইনস্টিটিউটকে ইনভেস্টমেন্ট করা, ওই ইনস্টিটিউটকে গড়ে তোলার জন্য ওই ইন্ডাস্ট্রিটাই হচ্ছে ইনভেস্টমেন্ট করে। কারণ ওই ইন্ডাস্ট্রি জানে আমার শ্রমিকগুলো হচ্ছে এইখান থেকে আমি অফিসার নিয়োগ দেবো। সুতরাং এদেরকে যত স্মার্টভাবে আমি গড়ে তুলতে পারি, আমার অফিসটা সুন্দরভাবে চলবে। এই হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেম। 134 কোটি বা 140 কোটি মানুষের চায়না এভাবে ডেভেলপ করে ফেলছে, আর আমার মাত্র 20 কোটি মানুষের একটা দেশের এত প্রপার একটা ইউটিলাইজেশন, প্রপার একটা প্ল্যানিং নাই। এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ইসলামী ছাত্র শিবির হয়তো তার আঙিনায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রচেষ্টা চালায়। আমরা সফট স্কিলের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করি, ঢাকা ভিত্তিক বিভিন্ন জেলা ভিত্তিক কোর্স করাই। এআইয়ের উপরে কোর্স করাচ্ছি, কম্পিউটারের কোর্স করাচ্ছি, এন্টারপ্রেনিয়রশিপের কোর্স করাচ্ছি, জব ফেয়ার করতেছি, সামিটগুলো করে স্টুডেন্টদেরকে কনসাস করার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এসএসসি পাস করার পরে আমরা অনলাইনে কয়েক হাজার স্টুডেন্টকে ইংরেজি শিক্ষা দিতে পেরেছি, কম্পিউটারের শিক্ষা দিতে পেরেছি, এআইয়ের উপরে কোর্স করাতে পেরেছি। এই জাতীয় কার্যক্রম ইসলামী ছাত্র শিবিরের আছে।